বিক্রমপুর। শোনা যায় উজ্জয়িনীরাজ বিক্রমাদিত্য প্রাচীনকালে এই স্থানে আসেন এবং এই স্থান বিক্রমপুর নামে পরিচিত হয়। আবার মতান্তরে সেনবংশীয় গৌড়রাজ বিক্রম সেন বিক্রমপুরের প্রতিষ্ঠাতা। বিক্রমপুরের সোনারং ছিল এক সাংস্কৃতিক পীঠস্থান। এই সোনারং গ্রামে রোশ-সেন নামে বৈদ্যবংশী এক ব্যক্তি বসতি স্থাপন করেন। তারই বংশের একটা শাখা দেওয়ানি লাভ সূত্রে দেওয়ানজি বাড়ি বলে পরিচিতি লাভ করে। পারিবারিক ইতিহাসের পাতা ঘেঁটে যতদূর জানা যাচ্ছে, রঘুনন্দন সেন তৎকালীন ফরিদপুর জেলার অধীনস্থ কার্তিকপুরে দেওয়ানির দায়িত্ব পান। তাই তিনি সোনারং ছেড়ে কার্তিকপুরে বসতি স্থাপন করেন। ফরিদপুর জেলা পূর্ববাংলার এক সমৃদ্ধ অঞ্চল। মঈনুদ্দিন চিশতির শিষ্য শাহ ফরিদ উদ্দিন এই স্থানে এসেছিলেন এবং তার নামানুসারেই এই স্থানের নাম হয় ফরিদপুর। 1811 সালে ফরিদপুর আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে এক স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। 1874 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর কলকাতা গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ফরিদপুর ও ঢাকা জেলার মধ্যে সীমানা নির্ধারিত হয়। কার্তিকপুরে দেওয়ানজি বাড়ি ছিল কীর্তিনাশা নদীর তীরে। সম্ভবত অষ্টাদশ শতকের শেষের দিকে এক বন্যার পরে পদ্মা তার গতিপথ পাল্টে নতুন খাতে বইতে শুরু করে। পুরনো জলধারার নাম হয় মরা পদ্মা এবং নবরূপে পদ্মার নাম হয় কীর্তিনাশা। টাইলারের টোপোগ্রাফি অফ ঢাকা অনুসারে চাঁদ রায়, কেদার রায় ও নওপাড়ার বৈদ্য চৌধুরীদের কীর্তি ধ্বংস করায় এর নাম হয় কীর্তিনাশা নদী। এই নদী ভাঙনে বিপর্যস্ত হয়ে রঘুনন্দন সেন কিছুটা দূরে মাদারীপুরের নড়িয়া থানার অন্তর্ভুক্ত এলাকায় ধর্মারণ্য নামে এক গ্রামের পত্তন করে নতুন বসতি স্থাপন করেন। কালক্রমে ধর্মারণ্য লোকমুখে ধামারণ নামে পরিচিত হয়। ধামারণ ছিল নিচু জলাজমি, প্রকৃতপক্ষে একটা বিল অঞ্চল। সেখানে চারদিকে পুকুর খাল কেটে সেই মাটি দিয়ে জমি উঁচু করে গ্রামের পত্তন করা হয়। উত্তরের ঘর, দক্ষিণের ঘর, পূবের ঘর আর পশ্চিমের ঘর, মূলত এই চারটে আলাদা ভিটে নিয়ে গড়ে উঠেছিল দেওয়ানজি বাড়ি। রঘুনন্দনের দুই পুত্র কাশীশচন্দ্র এবং মহেশচন্দ্র সেনের মালিকানাধীন ছিল এই চার ঘর। বাড়ির সব রান্নাঘরই মূল ঘরের থেকে আলাদা ছিল। একমাত্র উত্তরের ঘরে দুটো রান্নাঘর ছিল, একটা আমিষ একটা নিরামিষ। পূবের ঘরের দক্ষিণে ছিল বাড়ির মন্দির। সেই মন্দিরে রাধা মাধব, মা কালী ও মনসার ঘট প্রতিষ্ঠিত ছিল। আর ছিল ধামারণের বিখ্যাত সূর্য মূর্তি। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের 1941 সালে প্রকাশিত 2 খণ্ডে বাংলার ভ্রমণ পুস্তকে ধামারণের এই সূর্য মূর্তির কথা বর্ণনা করা হয়েছে। মন্দিরের পাশে একটু পেছনে ছিল দুর্গা মণ্ডপ বা ঠাকুর দালান। ঠাকুর দালানের মুখোমুখি ছিল নাট মন্দির। নাট মন্দিরের ভেতরেই একদিকে পাঠশালা আর লাইব্রেরি ছিল, আরেকদিকে কাচারি ঘর ছিল। আর এই লাইব্রেরিটি আমার বাবা প্রতিষ্ঠা করেন। বিয়ের আগে প্রফুল্ল সেন শর্ত দিয়েছিলেন যে নিজের বাড়িতেই তিনি বিয়ে করবেন, অন্যের বাড়ি গিয়ে বিয়ে করতে পারবেন না এবং তাকে 300 টাকা দিতে হবে। এই শর্তেই তার বিয়ে হয় এবং সেই 300 টাকা দিয়ে তিনি লাইব্রেরিটি গড়ে তোলেন। পশ্চিমের ঘর এবং উত্তরের ঘরের পেছনে ছিল দুটো বড় বাগান। পূবের ঘরের পেছন দিকে ছিল গোয়াল ঘর। গোয়ালের পেছনে ছিল একটা বড় বাঁশঝাড় এবং সুপারি বাগান। এছাড়া আম, জাম, কাঁঠাল, ভৌয়া প্রভৃতি গাছে ভরা ছিল গোয়াল ঘরের পেছন দিক। এর ঠিক পরেই ছিল একটা বিশাল দিঘি। দিঘির সামনের দিকটায় ছিল মেয়েদের আর সদর রাস্তার দিকটায় পুরুষদের ঘাট। দিঘি ছাড়িয়ে সদর রাস্তা বরাবর কিছুটা পূর্ব দিকে এগোলেই ছিল দোলমঞ্চ।
তার পেছন দিকে ছিল বাড়ির শ্মশান। তখন প্রায় প্রত্যেক সম্ভ্রান্ত বাড়িতেই নিজস্ব শ্মশান থাকার প্রচলন ছিল। দিঘির অন্য প্রান্তে ছিল ধোপা, নাপিত, ভুইমালিদের ঘর। দিঘিটা একটা যানের মাধ্যমে বিশাল বিলের সঙ্গে যুক্ত ছিল, আর পুরো চৌহদ্দিটা ছোট খাল দিয়ে পরিখার মতো আংশিক ঘেরা ছিল। গ্রামের 3 দিকে ছোট ছোট পাড়ায় বিভক্ত হয়ে অন্যান্য গ্রামবাসী বা প্রজারা বাস করত, যেমন কায়েতপাড়া, বৈদ্যপাড়া, ব্রাহ্মণপাড়া, নমশূদ্রপাড়া, মুসলমান পাড়া ইত্যাদি। গ্রামের প্রায় সব বাড়িরই ছিল দরমার দেওয়াল, টিনের চাল আর মাটির উঁচু ভিটে। উর্বর পলিমাটি আর খাল, বিল, নালার অফুরান সেচের জলে উৎপন্ন হতো প্রধান ফসল ধান, প্রধানত আউশ ধান এবং আমন ধান। নুন ও কিছু মশলা বাদে প্রায় সকল প্রকার শস্যই গ্রামেই উৎপন্ন হতো। খাদ্যের দিক থেকে ধামারণ বাংলার অন্যান্য গ্রামের মতোই মোটামুটি স্বনির্ভর ছিল। চাষের কাজ মূলত গ্রামের মুসলমান ও নমশূদ্র প্রজারাই করত। এরা আদতে ছিল ভাগ চাষি। খাজনা স্থির হতো অর্থমূল্যে, তবে প্রজারা সাধারণত ফসলের একাংশ খাজনা হিসেবে দিত। সম্পন্ন চাষিরা অবশ্য নগদ অর্থেও দিত। বছরে একবার বাবা খাজনা আদায়ের জন্য মহালে বার হতে, এই সময় নগদ টাকায় খাজনা। তবে এমনও কখনো কখনো হতো যে বাবা কোনো প্রজার আর্থিক দুর্গতির কথা শুনে তার কাছ থেকে কর আদায়ের পরিবর্তে, কর আদায়ের তো কোনো প্রশ্নই নেই, তাকেই বরঞ্চ আর্থিক সাহায্য দিয়ে আসত। এছাড়া পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ায় বৈঠকখানার কাছারিতে বসতেন, আর প্রজারা এসে নজরানা স্বরূপ বিভিন্ন ধরনের ফসল বা নগদ টাকায় তাকে দিয়ে। কোনো কোনো সময় মার কাছে গিয়ে টাকা দিত, আর মাকে বলতো কর্তার কাছে যাইতে ডর লাগে, ভয় লাগে, আপনারে এই জন্য দিল। বাবা পরে শুনে বলতেন যে কেন আমারে ভয় পায় কেন, আমি কি বাঘ না ভালু? আমাদের প্রধান খাদ্যই ছিল ভাত। 3 বেলাই ভাত খাওয়া হতো, এমনকি কখনো কখনো 4 বেলাও খাওয়া হতো। আর আটা মাদার চল বিশেষ আমাদের ছিল না। কখনো কখনো ঘিয়ে ভাজা লুচি হতো। এছাড়া বিকেলবেলা আমাদের মুড়ি, চিড়ে, এসব দুধ, কলা, আম দিয়ে মেখে মজা করে খাওয়া। গ্রাম বাংলায় আক্ষরিক অর্থেই 12 মাসে 13 পার্বণের প্রচলন ছিল। বৈশাখ মাস শুরু হতো চৈত্র সংক্রান্তির রেশ ধরে বর্ষবরণের আনন্দ উৎসবের মধ্য দিয়ে। পয়লা বৈশাখ পাশের গ্রাম মাউইসারে কালী মন্দিরের পাশে বসত একদিনের মেলা। জামা কাপড়, কাঁচের চুড়ি, ছোটোখাটো প্রসাধন সামগ্রী, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, সবজি, আনাজপাতি, সিঙ্গারা, জিলিপি, মিঠাইয়ের দোকানে জমে উঠত সেই মেলা। 2রা বৈশাখ মেলা বসত গ্রামের অদূরে সিদ্ধেশ্বরী তলায় বিশাল বটগাছকে কেন্দ্র করে। আর 3রা বৈশাখ মেলা বসত দেওয়ানজি বাড়ির নাট মন্দিরের পাশে সদর রাস্তায়। এই মেলাটাতেও আমরা ছোটরা টুকিটাকি জিনিস নিয়ে বসে পড়তাম বিক্রি করার জন্য। খুব আনন্দ হতো, খুব হই হল্লা হতো এ নিয়ে। গ্রামের সাংস্কৃতিক জীবন মূলত ধর্মীয় ক্রিয়াকর্মকে ঘিরেই আবর্তিত হতো, এবং সেই ধর্মীয় বা সাংস্কৃতিক কাণ্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্গাপূজা। দেওয়ানজি বাড়ির দুর্গাপূজা হতো নাট মন্দিরের উল্টো দিকে দুর্গা মণ্ডপে বা ঠাকুর দালানে। এটিই ছিল ধামারণ গ্রামের একমাত্র পূজা। পূজার মাস 1.5 আগে প্রতিমা শিল্পী তাঁর লোকজন নিয়ে কার্তিকপুর থেকে নৌকায় চেপে চলে আসতেন দেওয়ানজি বাড়িতে। প্রতিমা তৈরির মাটি তিনি নিজেই নিয়ে আসতেন।
একচালা প্রতিমার কাঠামোটা মন্দিরেই রাখা থাকত। শিল্পী মথুর পাল তার ওপরে প্রতি বছর নতুন করে মূর্তি গড়তেন। ডাকের সাজ আনা হতো নিকটবর্তীগঞ্জ ভোজেশ্বর থেকে। দুর্গাপূজার আগে প্রতিমা শিল্পীরা আমাদের বাড়িতে আসতো এবং তারা এসে খড় দিয়ে প্রতিমা তৈরি করে মন্দিরেই থাকতো এবং মন্দিরে রান্নাবান্না করে তারা ওই দুর্গা মণ্ডপেই রাত্রি ঘুমতো। তারপর কিছুদিন পরে তারা ওই মূর্তি মাটি লেপ দিয়ে চলে যেত এবং মহালয়ার আগের দিন এসে তারা আমাদের মূর্তিতে রং লাগাত। আমরা ছোটরা প্রায় সারাদিনই মন্দিরের চারপাশে ঘুরঘুর করতাম, আর কখনো কখনো মাটি নিয়ে ছোট ছোট খেলনা তৈরি করার চেষ্টা করতাম। পুজোর দিন যত এগিয়ে আসতো তত আমাদের উত্তেজনা বাড়তে থাকতো। এই সময় বাইরে যারা থাকতেন, বিশেষ করে উত্তরের ঘরের জ্যাঠুরা দাদারা, তারা আসাম থেকে দেশে ফিরে আসতেন। জ্যাঠুরা দাদা কি তখন থেকে আসামে থাকতেন? না, তারা প্রায় 30-এর দশকের মাঝামাঝি জ্যাঠুরা দাদারা আসাম চলে যায় এবং সেখানে তারা ওই হকিন্স কোম্পানির সঙ্গে, এক ব্রিটিশ কোম্পানি, তাদের সঙ্গে যৌথভাবে ব্যবসা করে। তো ব্যবসার থেকেও তাদের অনেক আয় হতো, এছাড়া জমিদারি থেকেও আয় হতো। সেই কারণে আমাদের সমস্ত পরিবারের মধ্যে তাদের অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল ছিল। পরপর 3বার বাড়ি আসার পরে তাদের বাড়িতে চুরি হয়। চুরি হওয়ার জন্য তারা পরের বার থেকে একজন গোর্খা দারোয়ানকে সঙ্গে করে নিয়ে আসে। সেই গোর্খা দারোয়ান আসার পরে আর চুরি হয়নি। এটা তো জানতাম না। হ্যাঁ, গোর্খা আসার পরেই চোরেরা ভয় পেয়েছে। হ্যাঁ, চোরেরা গোর্খা দেখেই ভয় পেয়ে গেছে। পুজোর দিনগুলোতে সন্ধেবেলায় আরতি হতো। সন্ধি পুজোর সময় একটা ছোট কামান দাগা হতো। মালাকারেরা কামানে বারুদ ভরত। ভুইমালিরা ছিল ঢাকি, মদন ঢাকি ছিল তাদের সর্দার। ঢাকের তালে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হতো। বিসর্জনের পরে একাদশী বা দ্বাদশীতে বাড়ির নাটমন্দিরে নাটক অভিনয় হতো। বাবাই নাটক পরিচালনা করতেন আর বয়োজ্যেষ্ঠরা তাতে অভিনয় করত। গ্রামের অন্যান্য ছেলেমেয়েরাও তাতে অংশগ্রহণ করত। সাধারণত ছেলেরাই মেয়েদের পাঠ অভিনয় করত, কিন্তু একবার আমরা দেখেছি আমাদের এক জ্যাঠুতো বোন বঙ্গদিদি এক নাটকে অভিনয় করেছিলেন। সাধারণত ঐতিহাসিক নাটকই বেশি অভিনীত হতো, যেমন সিরাজদৌল্লা, রাজসিংহ প্রভৃতি। তবে বিল্লমঙ্গল, সোহরাব রুস্তমও অভিনীত হয়েছিল। আমরা ছোটরাও মাঝে মধ্যে নাটকের চান্স পেতাম এবং ছোট ছোট পার্ট আমরা নিতাম। সুন্দরদা একবার একটা ছোট নাটকে পাঠ করছিল, তাতে এত সুন্দর পাঠ হয়েছিল যে দর্শকরা খুব স্যাটিসফাইড হয়ে নাটকের পরে সুন্দরদার পিঠে হাত চাপিয়ে চলে গেছে। হ্যাঁ, সেটা খুব মনে আছে এই জন্য যে সেটি আমার প্রথম অভিনয়, অর্থাৎ উইংসের দড়ি ধরা, এটা এগিয়ে দেওয়া, ওটা এগিয়ে দিয়ে জীবন ধন্য করা। এছাড়া তো আর থিয়েটারে আমাদের কোনো কাজ ছিল না। সেই প্রথম অভিনয়ের সুযোগ পেলাম। উত্তেজনা একেবারে তুখোর। যখন স্টেজে উঠলাম, উত্তেজনায় দেখলাম সামনে ওই অডিয়েন্স পা থরথর করে কাঁপছে, হাত কাঁপছে, গলা কাঁপছে। আমার অভিনয়ের ইয়েটা ছিল রাজপুত্র সামনে এসে দাঁড়াবেন আর আমি ভয়ে থরথরি কম্পমান। এই থরথরি কম্পমান অবস্থাটা আমার অটোমেটিক্যালি হয়ে গেল, অভিনয় করে দেখাতে হয়নি। সূর্যের দক্ষিণায়ন শেষে হিন্দুদের এক বিশেষ পুণ্যদিন পৌষ সংক্রান্তি। শীতের আমেজে গোলাভরা নতুন ধানের সচ্ছলতায় এই পৌষ পার্বণ ধনী দরিদ্র, বালক বৃদ্ধ সকলের কাছেই খুব আনন্দের এক পরব। সংক্রান্তির কয়েকদিন আগে থেকে গ্রামের কিছু লোকজন সূর্যাস্তের পর দল বেঁধে শখের ভিক্ষায় বের হতো। বাড়ি বাড়ি গিয়ে তারা গান গেয়ে চাল ডাল বা পয়সা করি চেয়ে নিত। এই গানের নাম ছিল আলোই। সংগৃহীত অর্থ ও চাল ডাল দিয়ে সংক্রান্তির দিন নিজেদের মতো বাস্তু পুজো করে তারা আমোদ আহ্লাদ করত। অঘ্রাণ মাসে নতুন ধান উঠলে সেই ধান এনে আমাদের উঠোনে জড়ো করা হতো, আর আমরা ভোরবেলায় র্যাপার গায়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে ধান মারাই দেখতাম।
দেওয়ানজি বাড়িতে একটা কাপলা গাছের নিচে বাস্তু পুজো হতো, আর সেদিন আমাদের বাড়িতে শুধু পিঠে পায়েস হতো। বাবার বোধ হয় ভাত না হলে একটু চলতো না, কারণ শুনেছি বড় বৌদিকে নাকি বলেছিলেন দুবেলা ভাত খেত না, তোর বাবা রাঁধতে পারে না ভাত না খেয়ে। চৈত্র মাসে তারার ব্রত পালিত হতো। 1 মাস ধরে চলতো এই ব্রত পালন। প্রতিদিন বিকেলে বাড়ির উঠোনটি গোবর লেপে পরিষ্কার করে আলপনা দেওয়া হতো। মাঝখানে একটা গোল আলপনা, এটা পৃথিবী। এর মাথায় পূর্ব দিকে একটা ছোট গোলক, এটা সূর্য। আর নিচে পশ্চিম দিকে নৌকা আকৃতির চন্দ্র। তখন মেয়েদের মধ্যে ব্রত পালন, বিভিন্ন ব্রত পালনের চল ছিল। আমার খুব মনে পড়ে মাঘমণ্ডলের ব্রতটা তারা খুব বেশি করতো। কুমারী মেয়েরা এইটা মাঘ মাসে সবাই আলপনা দিয়ে, সুন্দর করে আলপনা দিয়ে ওরা পুজো করতো, আর নানা রকম গান বাজনা করতো। তো গান বাজনার মধ্যে একটা গান আমার ঠিক মনে পড়ে, ওটো ওটো সজ্জায় গো ঝিকিমিকি দিয়া, তোমারে পুজিব আমি ফল ফুল দিয়া। গ্রামের আরেকটা বড় উৎসব ছিল দোলযাত্রা। 3 দিন ধরে দোলের আনন্দ চলত। তোমার মনে আছে মনিদা, দোলের দিন মন্দির থেকে রাধা মাধবের মূর্তি কাঁধে করে সবাই মিলে সদর রাস্তা ধরে হোলির গান গাইতে গাইতে দোল মঞ্চে যেতাম? হ্যাঁ হ্যাঁ, দোল মঞ্চটা ছিল 3 ধাপের। শেষ ধাপে দোলনায় রাধা মাধবকে চাপিয়ে ফের তাকে মাথায় করে মিছিল করে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হতো। হ্যাঁ, আমারও যেন একটু একটু মনে পড়ছে, আমরা বাচ্চারা মন্দিরে গিয়ে সেই হোলি খেলায় মেতে উঠতাম। দোলের আগের দিন বুড়ি নাড়াঘর পড়ানো হতো। আমার চাইতে বয়সে যারা বড়, এরকম কয়েকজন মিলে দোলের কয়েকদিন আগে দোল মঞ্চের পেছনে প্রচুর পরিমাণে খড়, পাটকাঠি, বাঁশ এসব দিয়ে ন্যাড়ার ঘর তৈরি করে রাখতো। আর দোলের আগের দিন সন্ধ্যাবেলায় সবাই মিলে মহানন্দে ন্যাড়ার ঘর করা করতো। সে দারুণ মজা। শুনেছি দোলের পরের দিন নাকি আবিরের বদলে রং রং খেলা হতো। তারপর দিন শেষের দিন আর কি, সে রং মানে কি, ওই সে গোবর জল কাদা মাটি সব মেখে হুলুস্থুলু কাণ্ড। সেদিন সন্ধ্যাবেলা নাট মন্দিরে কীর্তনের আয়োজন হতো। নমশূদ্র পাড়া থেকে কীর্তনিয়ার দল খোল করতাল নিয়ে আসত, আর গ্রামের প্রায় অধিকাংশ লোক রাধাকৃষ্ণের এই লীলাগান শুনতে আসত। জংশন হলো শিবাসের আঙ্গিনায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। চৈত্র সংক্রান্তি ছিল গ্রাম বাংলার আরেক বড় পরব। এই সময় চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মানুষ্ঠান হতো। চড়কের বৈশিষ্ট্য হলো এর পূজারীরা সাধারণত নমশূদ্র হয়, যাদের বলা হয় সাঙ্গ বা বালা। সংক্রান্তির আগে